আনন্দবাজার পত্রিকাই বলে দিচ্ছে যে এখানের মধ্যে আমরা আমাদের থিমগুলো পাচ্ছি, যেগুলো তারা ওইখানে করে। তাহলে আনন্দবাজার পত্রিকা স্বীকৃতি দিচ্ছে এটাতে মূলত হিন্দুদের তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা থিম এগুলোর বিকাশটা তারা ওইখানে যেমন করছে, যে রমনামূলের বা এখানকার আনন্দ শোভাযাত্রার মধ্যে এগুলো পাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমে দুঃখিত ও ক্ষমা প্রার্থী, কারণ আসলে বলার অবস্থা নেই, ডাক্তার অলরেডি রেস্টে রাখতে বলছেন বলে, যেহেতু আজকে একটা নির্ধারিতই আছে জন্য আসলাম। আমি এই বিষয়ের উপর আমার একটা লেখা যেটা সেটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, একটু পড়লে একটু বিস্তারিত জানতে পারবেন। আজকে আমি জাস্ট এটার সিনোসিস দিয়ে একটি কথা একটু বলতে চাই। আমাদের বাংলা ভাষা, বাংলা সন, নববর্ষ, শোভাযাত্রা, এগুলোর মধ্যে দীর্ঘদিন থেকে আমরা যে কাহিনীগুলো শুনে আসছিলাম, আসলে পরবর্তীতে যখন আমরা একটা পরিবেশে আগ্রহ নিয়ে একটু পড়ালেখার চেষ্টা করি, চিন্তা করি, তখন দেখা যায় যে অনেক জিনিসই ব্যাপকভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমাদের মধ্যে। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রাকে যেভাবে আমরাও মেনে নিয়েছিলাম, এটা যেভাবে বলা হচ্ছিল যেটা বাঙালি ঐতিহ্যের অংশ, এই জিনিসটা বিষয়টা নিয়ে বিশেষ করে কথা আসছিল। প্রকৃতপক্ষে আমাদের যে বাংলা ভাষা, আমরা যে আধুনিক যে বাংলা ভাষাটা পাচ্ছি বা যেটা চর্চা করছি, এটার ইতিহাস কিন্তু বেশি দিনের না, 1000 থেকে 1100। আবার আপনি খেয়াল করে দেখবেন 1433 সাল বাংলা। তাহলে প্রশ্ন আসতেছে এটা এত আগে থেকে কোত্থেকে সাল আসছে? ব্যাপারটা হচ্ছে 1433 যেটা শুরু হয়েছে সেটা শকাব্দ তখন থেকে, এবং এটা কিন্তু বাংলা না, ওটা ছিল বৌদ্ধিক, যে আমরা প্রাকৃত যে বাংলাটা আসছে সেখান থেকে হতে হতে ওই পর্যন্ত আসছিল, কিন্তু ওইটা কোনো পিওর বাংলা ভাষা ছিল না। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা আমাদের ইতিহাসের কিছু বিকৃতিও ঢুকছে, আমরা মাঝে মধ্যে করেছি না বুঝে, যে আমাদের যে ভাষার নামগুলো সে নামগুলো আবার আমরা সম্রাট আকবরকে কৃতিত্ব দিতে গিয়ে তার উপরেই চড়াই দিয়েছে যে সে ফতে আলী সিরাজি দিয়ে এটা করেছে ইত্যাদি ইত্যাদি। প্রকৃত ব্যাপারটা হচ্ছে এই শব্দগুলোও বাংলা না, বাংলা ভাষার নামটাও বাংলা না। বাংলা ভাষার যে 12 মাসের নাম হচ্ছে সেটাও সেই সংস্কৃত, বৌদ্ধিক সংস্কৃতি, সেই বহুত আগের, এবং সেগুলো বাংলার এই টাইপের চর্চাটা কিন্তু শুরু হয়েছে বাংলা ভাষার ইতিহাস যদি বলি সেটা খ্রিস্টপূর্ব 1500 বছর আগে থেকে। আর যদি আমরা শুধু বাংলার স্বাভাবিক যে প্রক্রিয়া শুরু সেটাও, অর্থাৎ শকাব্দী যেটা বলছি সেটা হচ্ছে 78 সাল, অর্থাৎ খ্রিস্টাব্দ, অর্থাৎ আমাদের ইংরেজি বর্ষে 78 থেকে। তো এগুলো করতে করতে যে আসলো, অনেক পরে এসে বাংলার এই রূপটা দাঁড়ালো। এখন এই রূপটা দাঁড়ানোর প্রেক্ষিতে এটাও বাস্তব কথা হচ্ছে, ইতিহাস একেবারে সব জায়গায় এটা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, যদিও আমাদের বিশেষ করে একটা বড় অংশ এই জায়গায়ও কিন্তু আমাদের সম্রাট আকবরকে সাইড করে দিতে চাইছে বারবার। এরা যেটা এস্টাবলিশ করতে চেয়েছে শশাঙ্ক, ওই যে ইয়েটাতে প্রথম যেটা শুরু হলো, শকাব্দ যেটা শুরু হলো সে 547 সেটা, কিন্তু শশাঙ্কের ব্যাপারে ইতিহাস নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এটা অনুমান এই জন্য করছে ওই সময় তার সময়কালটা তার, অর্থাৎ তিনি অনেক সময় ছিল, কিন্তু আবার এটাও লিখে দিচ্ছে যেটা নিশ্চিত না। তো এখন সেই জায়গা থেকে এগুলার যে বাংলা ভাষার যে উৎপত্তিটা, অর্থাৎ মাসের উৎপত্তি, শকাব্দের উৎপত্তি, এগুলো ছিল অঞ্চল ভিত্তিক, ছোট ছোট জায়গায় ফসলের কাজ আসতো এবং বিকৃতভাবে যেত। যেমন ভারতের একটা অঞ্চলে
যে নামটা যেভাবে হতো, আরেক অঞ্চলে একই জিনিস আরেকটু বিকৃত হয়ে যেত, এভাবে করে করে চলতো। তো এই জিনিসটা যখন সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলো বা তাকে যখন দেওয়া হলো, তো উনিও কিন্তু আবার মুসলমানদের মধ্যে তখনও মুসলমানদের মধ্যে হিজরি সনটা চালু, অর্থাৎ মুসলিম অধ্যুষিত যারা তারা হিজরি সনটাকে চেষ্টা করতো, আর ওই অন্যান্যরা কি বলে যে কি ইংরেজি বর্ষটাকে প্রাধান্য দিতে পারে। তার মধ্যে হিন্দুরা বিশেষ করে তারা ওই ইংরেজ বর্ষ শুরু হওয়ার পর থেকে কিন্তু এরা এটা নিয়ে মোটামুটি কাজ করেছে, বিশেষ করে বর্ষের ব্যাপারটা। কিন্তু এই কাজটা করে তারা এটাকে সাংগঠনিক রূপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রূপ দিতে পারে না, যুগের পর যুগ দিতে পারে না। হিজরি সনের একটা খুব ভালো দিক হচ্ছে যেটা ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা প্রশাসনিক রূপ পেয়েছে, কিন্তু এটা বাংলাটা পায়নি। বাংলা ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্রি ছিল। সর্বপ্রথম এটাকে বিশেষ করে বাংলা অঞ্চলে, বৃহত্তর ভারতের এই অংশ, যিনি এটাকে একটা সিস্টেম আনার জন্য উদ্যোগ নিয়েছিল সেটা হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর যেটা দেখলো সেটা হচ্ছে যে কি আমরা ওই যে হিজরি সননই হচ্ছে মুসলমানদের এখানে, কিন্তু হিজরি সনের করতে গিয়ে এই ফসলের উৎপাদন, ফসল কেটে টাকা জমা দেওয়া, এর মধ্যে একটু ডিফার হয়ে যায়। কারণ চন্দ্রবর্ষর তো একটু প্রতি বছর কিছুদিন পর রিফার হয়ে যায়। তখন ওনার যারা সভাসদ ছিল তাদের মধ্যে থেকে ডেকে জ্যোতিষ বিশেষ করে সিরাজি সাহেবকে, যেটা কীভাবে সমন্বয় করা যায়, তখন উনি যেটা করলো সেটা হচ্ছে হিজরি সনটা বেস রাখলো, তার মধ্যে সৌর, অর্থাৎ ওইটা হিজরি মানে চন্দ্রবর্ষ, ওইটা হচ্ছে সৌরবর্ষ। এই চন্দ্রবর্ষ সৌরবর্ষের যে পার্থক্যটা প্রায় 11 দিন প্রতি ইয়েতে, এটাকে অ্যাডজাস্ট করে উনি বাংলা সনের যে একটা নতুন একটা ডাইমেনশন সৃষ্টি করল। কিন্তু মনে রাখতে হবে যে কি উনি এমন কিছু না নতুন কিছু করছে এমন না, ওনার বেসটা হিজরির মধ্যে যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ চন্দ্রের মধ্যে ফসল বিক্রি করে টাকা দিতে যেটা মাঝে মধ্যে সমস্যা হয়ে যেত, দেখা গেছে যে কি ডেট হয়ে যাচ্ছে, ফসল মাঠ থেকে আসে নাই। তাহলে এই জন্য তারা সৌরতে আবার কম্বাইন করে বাংলা বর্ষের মধ্যে আনলো। এবং উনি এটা করতে গিয়ে প্রথমে আকবরের ইয়েতে মানে কি বলে যে কি উৎসাহ দিয়ে যাই বলেন, একটু চেষ্টা করেছিল নতুন কিছু, অর্থাৎ মাসগুলাকে। কিন্তু দেখা যাচ্ছে এই মাসগুলো আবার উনি তো বিশাল জ্যোতিষ বিজ্ঞানে ছিল সিরাজি, উনি দেখলেন না এই মাসগুলো অত্যন্ত চমৎকারভাবে একেবারে থিতি ক্ষণ দেখে চন্দ্রগুলো করছে, এটাকে করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ওরা সমস্যা হবে এগুলোকে প্রত্যেকটা জিনিস। এই জন্য উনি ওটা কখনো রাখলো ওই মাসগুলাকে, দীর্ঘদিন থেকে যেটা চলে আসছে। কিন্তু চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষকে সমন্বয় করে এমনভাবে গেল, কারণ তার আগে তারা কিন্তু অগ্রহায়ণ দিয়ে শুরু হতো নববর্ষ। তো উনি এসে প্রথমে জিজ্ঞাসা করে কেন আমার চৈত্র মাসে ফসল শেষ হচ্ছে, সাথে সাথে আমরা বিক্রি করে ইয়েটা দিতে আদায় করতে পারি, এই জন্য বৈশাখেই ওনাকে প্রথম শুরু করে দিল, মানে শুরু করলো সেখান থেকে। এর আগে যারা করছিল তারা কিন্তু অগ্রহায়ণকে বছরের নববর্ষ হইতো তাদের অগ্রহায়ণ মাসে। এই জন্য তাকে বলে যে কি আকবর এই জিনিসটা করার পরে আকবরই প্রথম ব্যক্তি যিনি এখানে তার ফর্মেল হালখাতা যেটা বলি সেটা, এবং ফলোবে কালচার প্রোগ্রাম। আগে যেটা হিন্দুরা যেটা করতো ধর্মীয়ভাবে, সেটা হচ্ছে একটু নিম্ন মানে জাতের যারা ছিল তারা ওইটা একটা জিনিস করতো এই ধরনের ডেটের মধ্যে, এই যে গাজন টাইপের মানে নিম্নপ্রতি, তারা ওই রাতটাতে এইভাবে হই হাই করা মদ টদ খেত কিছু টুকটাক এই ধরনের কিছু। কিন্তু আকবর এটাকে প্রথমবারের মতো একেবারে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা সিস্টেমে ফেললো, যেখানে একটা সুন্দর একটা কালচারাল প্রোগ্রামটাও থ্রো করলো তাদের এই যে যারা শিল্পী, যারা গাওয়ার বিভিন্ন যারা আছে। এবং এই থেকে প্রথম আমাদের বাংলা নববর্ষের শুরু। এবং সেই শুরুর পরবর্তীতে যখন দেখা গেল যে কি এটার আউটপুটটা ভালো, অর্থাৎ দেখা যাচ্ছে আগে যেখানে আমরা মাঝে মধ্যে যে সমস্যাটা পড়তাম যে
আমার ইয়েটা ফসলের উপর আমার খাজনা দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ফসলটাই উঠে নেই এখন। এই সমস্যাটা উতরে গেল, কারণ সবাই মোটামুটি চৈত্র মাসের মধ্যে কাজ শেষ, তারপরে বৈশাখের মধ্যে দিতে পারছে। ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে এটা জমতে থাকলো এবং আকবরের সময় এটা একটা ভালো একটা রূপ লাভ করলো, এবং তখন থেকে বাংলা নববর্ষের এই সূত্রপাতটা শুরু হলো। কিন্তু বাংলা নববর্ষের এই সূত্রপাত আকবর এখানে শুরু হলেও আমাদের এই অঞ্চল অর্থাৎ এই বঙ্গের মধ্যে আরেকটু পরে ইসলামা চিশতির যখন এই অংশের দায়িত্বে ছিল, তখন তিনি আকবরের ইয়েটাকে ফলো করে এখানে কালচারাল প্রোগ্রামটা ফলো করেছে। এখন এই জিনিসটা কিন্তু শুধু বিশেষ করে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রাধান্য পেয়েছিল, যে কৃষির বিষয়টা নিয়ে। আর কৃষি বিষয়টা নিয়ে যেহেতু তারা শেষবারের মতো টাকা পয়সা দেয়, স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় উদ্যোগে, রাজার উদ্যোগে তাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া ওইটার যোগ করা হয়েছে, এইভাবে চলতে আছে। তো এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে গেল, বিশেষ করে এই বাংলাটা চর্চাটা যখন দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেল, যাওয়ার পর মোগল সম্রাটের যারা ছিল তাদের পতনের পর পরবর্তীতে যারা যারা আসলো, সেখানে দেখা গেলো যে কি শাসকদের মধ্যে তুলনামূলকভাবে আমাদের হিন্দু প্রভাবিত যারা ছিলেন বা যারা ছিলেন, ওরা মোটামুটি এই বাংলার এই বর্ষটাকে তারা তাদের ইয়েতে ধরে রাখছে এই সেন্সে। কারণ বাস্তবতে এটা যে কি নববর্ষের এই আধুনিক মডার্নাইজেশনটা করছে কাল পরে, কিন্তু সূত্রপাতটা কিন্তু ঠিকই একেবারে বৈদিক সংস্কৃতি থেকে শুরু হয়েছে। এখন এরা এই সূত্র ধরে এটাকে তাদের নিজেদের অনেকটা কিছু মানে কিছু ধর্মীয় সেন্স থেকে নিত মাঝে মধ্যে, এবং নিয়ে শিক্ষাটাকে সেভাবে লালন পালন করতো। এবং এই বর্ষ যখন আসলো, অর্থাৎ যখন পয়লা বৈশাখ বা এই জন্য শুরু হচ্ছে, তখন এদের সাথে এদের ধর্মীয় দু একটা থিমও মিলে যেত, মানে মিটটা মিলে যেত, যার ফলে এরা ওই ধারাবাহিকতা মেনটেন করে আবার এখানে এসে বৈশাখের সাথে সেট করতো। তো এটা হচ্ছে এটা কাকতালীয়ভাবে এভাবে হতো আর কি। এটা এমন না যে উপর থেকে নাজিল হয়েছে অথবা কোনো ধর্মীয় সিস্টেম করে দিছে, এমন না। এবং এইটা করতে গিয়ে আমাদের যারা মুসলমান হলো তাদের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে, ওনারা করলো কি, ওনাদের অবস্থাটা কি হয়েছে, ওনারা ওই দীর্ঘ গ্যাপ হওয়ার কারণে, অর্থাৎ মোগল সম্রাট আর পরবর্তীতে বাকি যারা আসলো, তারা যেহেতু ওই হিন্দু ধর্মবাহিতে প্রভাবিত ছিল, ওরা ওদের মতো করে কিছু কিছু জিনিস করছিল। এইদের মধ্যে একটা সেন্স ঢুকছে যে কি এটা যেহেতু ওই বৌদ্ধিক ইয়ের থেকে শুরু, তো সেই জন্য এরা যেহেতু এটাকে খুব আস্তে পিষ্টে ধরতেছে, এরাদের মধ্যে সেন্স হয়েছে এটা এই হিন্দু মিথি থেকে হয়তো জিনিসটা আবির্ভাব, আসলে জিনিসটা তেমন না। এই সেন্সটা ডেভেলপ হওয়ার প্রেক্ষিতে গিয়ে হলো যে তারা ওই হিজড়িকে এমন যদি হতো যে ঠিক আছে ওরা এটা করতেছে, আমি আমারটাকে আরো কি বলে যে গবেষণা করি ইয়ে করে হিজড়িটাকে এইভাবে সেট করে ফেলি, তাইলে একটু কথা ছিল না, এটা হিজড়ি এস্টাবলিশ হয়ে যেত না। তারা হিজড়িটাকে আর এইভাবে করলো না, তারা হিজড়িটাকে ওই ভিতরে লালন করে যে হিজড়িটা মুসলমানের গোস্ত খাওয়ার মতো, কিন্তু প্র্যাকটিস করে শুধু সৌরবর্ষ অর্থাৎ আমাদের খ্রিস্টাব্দকে নিয়ে। ইন দি মিন টাইম হিন্দুরা যেটা করলো সেটা হচ্ছে যে কি তারা তাদের যেখানে যেখানে কি বলে যে খ্রিস্টাব্দ দরকার ধরছে, যেখানে যেখানে সম্ভব তাদের ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, তারা যে অঞ্চলে থাকে সে আঞ্চলিক জীবনে, সেখানে সেখানে তারা বাংলাটাকে এস্টাবলিশ শুরু করলো। এটা করতে গিয়ে ওই স্বাভাবিকভাবে হিন্দুদের মধ্যে বাংলা বর্ষের প্রচলন বা নববর্ষের টার্মসটা বেশি হলো। যখনই পরবর্তী পর্যায়ে যখন আমাদের এই মেলাগুলো জমা শুরু করলো, তখন দেখা গেল যে কি শুধুমাত্র মুসলমানরা বৈশাখী মেলাতে অংশগ্রহণ করে ব্যাপকভাবে। বেসিক কাজ হচ্ছে কেনাকাটা, নতুন জিনিস খাওয়া, এগুলো আর কি। কিন্তু হিন্দুরা কিন্তু শুধুমাত্র কেনাকাটার বিষয়টা না, এরা তাদের ধর্মীয় মেয়েদের সাথে এটা এমনভাবে সেট করছে যে এটা কাজ করে এটা করলে এটা এইভাবে হবে। এমনকি তারা এই বৈশাখেরকে ধর্মের এমনভাবে নিয়ে গেল যে 30শে চৈত্রের শেষ মাস ওরা ঠিক হয়তো ধর্মীয় অনুসারে গরুর দিয়ে মল দিয়ে ঘরটা লিপানো, পরিষ্কার করানো, মানে পবিত্র অর্জন করে, এই সায়েন্সগুলো নিজেরা করছে আর কি। এটা তো না ওই মুসলমান এগুলো দেখে আরও মনে করছে আরে বাবা এটা তো আরও বেশি মনে এদের জন্য করছে। এইভাবে করে এরা ছেড়ে দিল
যেমন ব্রিটিশ পিরিয়ডে যেভাবে আমরা কারো কারো ফতোয়া শুনে যেমন ইংরেজি পড়া বাদ দিয়ে দিছি, 200 বছর পিছিয়ে গেছে, ঠিক এই ধরনের অবস্থার মধ্যে ওইটাকে ছেড়ে দিয়েছে, ওরা ওদের মতো করে নিচ্ছে। পরবর্তীতে বিশেষ করে আধুনিক ইয়ার মধ্যে আসার পরে আমাদের বিশেষ করে এই স্বাধীনতা পাকিস্তান সৃষ্টির পর আলাদা যখন হয়ে গেল, তখন এই ব্যাপারটা, এই জিনিসটা এই দেশের মধ্যে যারা স্বাভাবিকভাবে, যারা একটু বাম ঘরানার ছিল, যারা একটু সেকুলার ছিল, তারা স্বাভাবিকভাবে এখনও যেভাবে হয়, এখনও এই যে আমরা কিছু কিছু বিষয়ে ফলো করছি না পশ্চিমবঙ্গকে, স্বাভাবিকভাবে ওই টাইপের ওইখানে এখানে যে জিনিসগুলো হয় কিছু কিছু সেই জিনিসগুলা প্রক্রিয়াটা নববর্ষের মধ্যে শুরু করল। এবং এটা করার প্রেক্ষিতে স্বাধীনতা প্রথম আমাদের যে সংসদ যেখানে বসলো, অর্থাৎ 47 সালের পরের প্রথম যে, সেখানে ভাবটা এমন চলে আসলো যে খানে সবুর উনি ঘোষণা করলো যে পয়লা বৈশাখের এই, তারা তো যারা হিন্দু তারা তো তাদের ধর্মের মতো করে নিচ্ছে, হ্যাঁ, আমরা তো ছেড়ে দিচ্ছি। তো ওরা সংসদে এই প্রস্তাবটা পার করলো যে কি, যে এই জিনিসটা আমাদের পাকিস্তান সৃষ্টির মূল স্পিরিটের অ্যান্টি। আমাদের এটা ঠিক আছে, মুসলমানদের পাকিস্তান সৃষ্টির সেন্সটা কি ছিল, স্বাভাবিক মুসলমান আলাদা আইদে আজম করুক না করুক, লাও তো দেখাইছিল, সিস্টেম তো বলে দিচ্ছে যে ইসলাম এটার উদ্দেশ্যে আমরা ভাগ করছি। তো এখন এখানে যাওয়ার পরে পয়লা বৈশাখের মধ্যে ওরা দীর্ঘদিন চর্চা করতে অবস্থা এমন দাঁড়ালো যে সেখানে কিছু হিন্দু মিট চলে আসলো, এবং সেখানে কি বলে যে কি গান যেগুলো দেওয়া হলো সেগুলোর মধ্যে হিন্দু মিট। এই জন্য খানে সবুর এটা সংসদে প্রস্তাব করলো, বললো যে কি এইটা আমাদের স্পিরিটের সাথে যায় না। এই জন্য ওনার করলো যে কি, বিশেষ করে এখানকার রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা, যে কারণ তাহলে তখন রবীন্দ্রসঙ্গীত দিয়ে তাকে শহীদ বৈশাখ দিয়ে করা হতো, সেখানে কতগুলো সিরিকি শব্দ, সবগুলো প্রথম আঘাতটা করলো যে ব্যান করা হোক রবীন্দ্রসঙ্গীত। কেন? কারণ এখানে আমাদের মূল স্পিরিটের সাথে যায় না। আর এই আমাদের এই গানের মাধ্যমে এবং এই সংস্কৃতির মাধ্যমে আমাদের যে কালচারে যে এর বিকল্প নিজের সৃষ্টি করে নেই, তো এর উপর আমাদেরগুলোকে ধ্বংস করা হচ্ছে। এখন পাকিস্তান সরকার তো মুসলিম টিকমার্কে আবেগী সরকার, যখন তাদের সাপোর্ট পাইছে তখন রবীন্দ্রসঙ্গীত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলো, তবে ব্যক্তিগত পর্যায়ে নিষিদ্ধ করেনি বা সাংগঠনিক পর্যায়ে। এই প্রেক্ষিতে তখন এই জিনিসটা যারা রবীন্দ্রসঙ্গীত প্রেমী ছিল তাদেরকে অনেক বেশি আঘাত করেছে। তখন তারা এইটাকে ব্যক্তি পর্যায়ে খুব ধুমধাম করে করে, যেহেতু ব্যক্তি পর্যায়ে নিষিদ্ধ করে না রাষ্ট্র বলছে রাষ্ট্রীয়ভাবে বাংলা, পাকিস্তান টেলিভিশন, পাকিস্তান রেডিও, পাকিস্তানের কোনো সরকার অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত করা যাবে না। তখন ব্যক্তি পর্যায়ে চলে আসছে এটা, এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা আছে তারা এটাকেই যেহেতু রাষ্ট্রীয় ব্যক্তি অনেক বেশি বড় সড়ো করে করার এই প্রক্রিয়া শুরু করলো। ইন দি মিন টাইম ওই যেমন 70 গণ আন্দোলন এগুলো শুরু যখন হলো, সরকার তো দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে যে ঘোষণাটা দিছিল সেটা আস্তে আস্তে চুপসে গেছে, ওই রবীন্দ্রসঙ্গীত নিষেধাজ্ঞাটা রাষ্ট্রীয়ভাবে। তো এই জিনিসগুলো করতে করতে আমাদের 19 শতক পর্যন্ত দেখছি, আমাদের এখান পর্যন্ত আসলো, এবং এইভাবে মোটামুটি চলছে। ব্যক্তিগত পর্যায়ে গান চলছে পাকিস্তান পিরিয়ড পর্যন্ত, যে কি বলে যে কি এই দলীয় পর্যায়ে সাংগঠনিক উদ্যোগ ছায়ানটেরা, তারপর মুকুল সঙ্গীত, বিভিন্নরা তারা বড় বড় করে প্রোগ্রাম করছে, ব্যক্তিগত দাওয়াত দিচ্ছে, যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে যদি না হবে। এর মধ্যে স্বাধীনতা যুদ্ধের পরে এবার বাংলাদেশের উদ্বুদ্ধের পরে প্রথমবারের মতো আমাদের সঞ্জিদা খাতুন এবং এরা মিলে 72 সালে বিশাল প্রোগ্রাম করল, এবং সেটা স্বাভাবিক। এটা কিন্তু ওইখানে কিন্তু কোনো আমাদের ওই গানগুলো আর কি গানের সবই আছে, কিন্তু এমনি তারা রঙিন ড্রেস পরে যেভাবে করে সেগুলো বললো। যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে যে কি মঙ্গল শোভাযাত্রাটা নিয়ে বিশেষ কথা বেশি আসছিল। এই মঙ্গল শোভাযাত্রাটা
ওই দিনও আমি বলেছি এইভাবে যে হয়েছে আপনারা খেয়াল করে দেখেন, অনেকের বয়স আছে, এইটা নিয়ে আহামরি কোনো মাতামাতি ছিল না। মানে 72 সাল 73 সাল এইভাবে এইভাবে পুরো 80 দশকের মধ্যে হয়েছে, বৈশাখী মেলা যায়, মেলার মতো মেলা করে যার যার মতো চলে আসে, হচ্ছে। কিন্তু যখন এরশাদ সরকার, এই আবেগী সরকার একটা কথা হুট করে বলে ফেললো একটা ইয়েতে 21-এর আগে, যে আগামী 21 মানে আগামী ভাষা ইয়েতে 21 ফেব্রুয়ারিতে আমাদের ইয়েতে যাওয়া হবে না, মানে প্রবাদ ফেরি হবে না, ইয়েতে শহীদ মিনারে ফুল দেওয়ার প্রক্রিয়া হবে না। সে তো প্রধান, এখন সারা রাষ্ট্রপ্রধান। এইটা শোনার পরে স্বাভাবিকভাবে যারা এগুলোকে শিরিক মনে করে তারা তো কিছু মনে মনে আনন্দ পেয়েছে, ভালো লাগছে, স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়লেও খুব ভালো মানুষ হলেও সেকুলারিজমের এই জিনিসগুলা থেকে এখন আমরা ওদেরকে যে বুঝাতে পারিনি, মানে ব্যাপক একটা অংশ এটার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলো। তো ক্ষোভ প্রকাশ করার আর সুবিধা হইল, এতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো মিছিল করতে পারে না, কিছু করতে পারতেছে না। এখন যখন সাংস্কৃতিক সংগঠন বের হয়েছে তাদের পিছনে তারা যথেষ্ট সাপোর্ট দিল, রাতারাতি এটা একটা ব্যাপক সমর্থন পেয়ে গেল। ব্যাপক সমর্থন পাওয়ার প্রেক্ষিতে শেষ পর্যন্ত এরশাদ তার আবার ঘোষণা দিয়ে এটা উইথড্র করলো। এইটাকে দারুণভাবে কাজে লাগালো এই সময়ের ছাত্ররা, বিশেষ করে প্রথমে যশোরে এরা একটা ইয়ে করলো, মেসে এই ধরনের আনন্দ মিছিল করলো। এই যশোরেরটা দেখার পরে সেটা চালু করা কিন্তু আগে করা নেই। যশোর সাংস্কৃতিক গোষ্ঠী তারা প্রথমে করেছে, তারপর ঢাকা চালু করারে এটাকে ফলো করে করার চেষ্টা করেছে। করতে গিয়েই সেখানে অশোক ঘোষ নামে যে ছেলেটার কথা বলা হচ্ছে, সে তো পশ্চিমবঙ্গের সাথে খুব লেয়াজু ছিল, সেই সুযোগ পেয়েছে যখন খুব সুন্দর করে কিছু কিছু থিম ঢুকেছে। এই সব প্রথমবারের মধ্যে 90 দশকের প্রথমবারের মধ্যে এই যে প্যাচার অমুক মানে ধর্মীয় থিম যেগুলো আসছে সেগুলো ঢুকানো হয়েছে। কোথেকে ঢুকেছে, সে কোথেকে আছে, কারণ পশ্চিমবঙ্গের এক ডালিয়া যেটাতে হয় বিশাল সবচেয়ে বড় প্রোগ্রাম হয় পশ্চিমবঙ্গে, সেখানে এই থিমগুলো সবগুলো পড়ে 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 তার ধর্মীয় জিনিসগুলো তারা বিশাল করে সেই আলোকে সেখানে। এবং এগুলো প্রথমবার দেখার পরেই কিন্তু কিছু কিছু প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন জনের মধ্যে, সাদা অর্থাৎ যারা খারিজি লাইন আছে তারা করছে যে, কিন্তু এত দুর্বল এগুলো প্রটেস্ট করার মধ্যে কিছু করতে পারে নাই। পরবর্তীতে এটাতে কি বলে যে কি নাম দিয়ে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। প্রথমে ছিল কিন্তু জয়নুল আবেদিনের ইয়েকে কেন্দ্র করে যা স্বাভাবিক শোভাযাত্রা, সেটা আনন্দ শোভাযাত্রা। এটা পরবর্তীতে এটাকে দিয়ে দিল মঙ্গল শোভাযাত্রা। এবং মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুধুমাত্র এটা থিমেটিক ইতে ছিল তা না, কিন্তু এরপর বিগত ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা খেয়াল করে দেখবেন প্রত্যেক বছর একটা থিম দিত, বাণী দিত এটাকে কেন্দ্র করে, এবং এই বাণীর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারকে প্রণোদনা দিত, বিরোধীদেরকে অর্থাৎ সরকার বিরোধীদেরকে নেতিবাচক কথা বলতো, এবং ওই সরকারের থিমগুলো এদের বাণীর মধ্যে চলে আসতো, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু বলে দিচ্ছে আপনাকে এটা বোঝা যাচ্ছে যে কি সরকার। এইভাবে করে দেখা গেল যে ইভেন বিগত পতিত সরকারের তাদের রাজনৈতিক সিম্বলগুলো ইয়েতে যাত্রায় চলে আসলো, মঙ্গল শোভাযাত্রায় চলে আসলো। এই চলে আসার প্রেক্ষিতে মানুষের মধ্যে এটা নিয়ে যথেষ্ট কথা হয়েছে, তারপরেও তো যা হওয়ার পরবর্তীতে হয়েছে। তো এখন আমি এটাই বোঝাচ্ছি, এই যে মঙ্গল শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ বলতেছে, এই ঐতিহ্য আমাদের কোনো অংশ নেই, এইটা আমাদের কোনো ঐতিহ্য নেই। এই ঐতিহ্যটা হচ্ছে ওই যে বলছি হিন্দুদের ব্রাহ্মণবাদী যারা তারাও না, প্রথম দিকে এই টাইপের কিছু ওই সারা গাঁজা খেয়ে মদ খেয়ে টুকটাক কিছু করতে নিম্নমানের চুট ডলিয়ে ওই যে চামার মূর্তি এরা করতে এগুলো। পরবর্তীতে এটাকে একটা সফিস্টিকেট ফর্মে অন্যভাবে আনছে যে কি আমাদের আকবর। তো এখন এই জায়গা থেকে আমাদের কি দিক কি পাচ্ছি, সেটা পাচ্ছি এটাই যে এই টাইপটা অর্থাৎ বৈশাখ মেলাটা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান না। বৈশাখটা আমাদের জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান, এটা একটা সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান।
তো স্বাভাবিকভাবে সামাজিক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো বিষয়ে কোনো একটা পক্ষের প্রতিনিধিত্ব না করে সার্বজনীন প্রতিনিধিত্ব করা। তো সেখানে যেহেতু একটা দলের কিছু থিম নিয়ে আসছে, ধর্মীয় কিছু মেসেজ আমাদের মধ্যে দিতে চেয়েছে, এই জন্য প্রতিক্রিয়াটা এভাবে হয়েছে। যদি এই থিমগুলো যদি না থাকতো, ধর্মীয় থিমগুলো যদি না থাকতো, কোনো ধরনের স্বাভাবিক কোনো থিম থাকতো, মাছ নিয়ে কারো কথা নেই, স্বাভাবিক কোনো প্রাণী নিয়ে কথা নেই, যখনই প্যাঁচা আসছে কথা আসছে, যখন সাপ আসছে কথা আসছে, যখন তাদের তীর আসছে, ওই ধনুকগুলো আসছে, অর্থাৎ ধর্মীয় সিম্বলগুলো যখন আসছে, তখন কিন্তু মানুষের প্রতিক্রিয়াটা বেশি হয়েছে। এবং এটা আলটিমেটলি এমন হয়ে গেছে, এত বেশি আমরা করে ফেলেছি। আনন্দবাজার পত্রিকার মতো গত বছর আগের বছর পত্রিকায় চমৎকার যে হেডলাইন দিচ্ছে এই উপলক্ষে বাংলাদেশকে কেন্দ্র করে, যে রমনার বটমূল যেন একডালিয়া কেন্দ্র, মানে একডালিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একডালিয়া, যেখানে বিশাল করে পুজো উদযাপন করা হয়। তার মানে আনন্দবাজার পত্রিকাই বলে দিচ্ছে যে এখানের মধ্যে আমরা আমাদের থিমগুলো পাচ্ছি, যেগুলো তারা ওইখানে করে। তাহলে আনন্দবাজার পত্রিকায় স্বীকৃতি দিচ্ছে, এটাতে মূলত হিন্দুদের তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা থিম, এগুলোর বিকাশটা তারা ওইখানে যেমন করছে, যে রমনামূলের বা এখানকার আনন্দ শোভাযাত্রার মধ্যে এগুলো পাচ্ছে। অতএব এটা খুব শিক্ষিত হয়ে গেল। এই জন্য আমি মনে করি যে এখন আমাদের উচিত যে নববর্ষকে চিন্তা করা, ধারণ করা। এটা এমন না যে কি ওই যে গতদিন আমি বলেছিলাম যে নববর্ষ ওইটা কার মনে করে, এটা তো কার না, এটা তো কার হিন্দু না মুসলমান, এটা সবার জন্য। তাহলে এইটাকে আপনি বাদ দিতে পারবেন না। উন্মুক্ত সংস্কৃতিতে, আকাশ সংস্কৃতিতে বাদ দেওয়ার সুযোগ নেই। এটা সংস্কৃতির হচ্ছে প্রবহমান, আপনাকে বিকল্প সৃষ্টি করতে হবে। বিকল্প সৃষ্টি করে এমনভাবে করতে হবে যাতে কিছু আউটডোর আসে। আমি যদি এইটা আমার জাতি নেই, এটা হিন্দুর কে বলছে আমার এটা বোঝানো, এটা তো কোনো জাতির না, এটা তারা ইচ্ছা করে কিছু জিনিস ঢুকাইছে, এটা তারা আমার সরাই দেবো। আমার যেটা মনে করি সেটা হচ্ছে যে কি এটাকে একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে নিয়ে এখানে যেন ওই ধরনের কোনো না থাকে, এটা চিন্তা করতে হবে এবং আপনাকে নতুন কিছু দিতে হবে। আপনি দেখেন কয়েকটা দিন আমি অনেকের বামপন্থী মেয়েগুলোর সাক্ষাৎকার দেখলাম ফেসবুকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা যে বৈশাখী মেলা করছে কিন্তু ছাত্র শিবিরে বিশাল কাণ্ড। এরা হাল খাতার জন্য যে জিনিসগুলো করছে, অর্থাৎ আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরছে। এবং এরা এসে বলতেছে না, এখানে দেখতেছি খুব ভালো লাগছে, মেয়েটা কিন্তু আল্ট্রা মডার্ন, বাম ঘেঁষা দিয়ে দেখা যাচ্ছে। বলে না, আমাদের যেমন খাল খাতায় গিয়ে ওরা একটা খেলারও ব্যবস্থা করছে, খাল খাতায় টাকা জমা দেখে, মানে এদের খুব এনজয় করছে। তাহলে এখানে তো কুতুম পেঁচা নাই, এখানে তো সিংহা নাই, তাই নাই তো তারা করে দিচ্ছে। এবং এখানে যখন আমরা রবীন্দ্রসঙ্গীতের ওই গানটা দিয়ে যখন আমরা আহ্বান করি ধরাকে শুদ্ধ করার জন্য, তার পরিবর্তে কিন্তু এখন ঢাকায় যারা করতেছে তারা কিন্তু পজিটিভ কতগুলো গান দিচ্ছে। আমি দেখলাম যে এবারে ঢাকার মধ্যে এরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনেক গান, ভালো গান গাচ্ছে, মানুষ নিচ্ছে এবং প্রচুর জমায়েত হচ্ছে। এই জন্য আমি মনে করেছি কি এই 21কে ধারণ করার ব্যাপারটা পজিটিভ চিন্তা করতে হবে। এবং একটা ভালো দিক হচ্ছে কি যে আমি মনে প্রথমেই আমি আর জানা মতো, আমি তো দেখি না, আপনারা দেখছেন কিনা, যে জামাতের মতো ব্যানার দিয়ে, জামাত ইসলামী ব্যানার দিয়ে 21 পালন করতেছে ব্যাপকভাবে। কেমন বিভিন্ন সাহিত্য সংগঠনগুলো ব্যাপকভাবে 21 পালন করতেছে। 21 পালন করা বড় কথা না, আমার কথা যে পালনের জন্য আমাদেরকে তাড়িয়ে যেতে হবে। বৈশাখ। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, এটাই যে আমরা যখন এতদিন সমালোচনা করলাম যে তুমি হুতুম পেঁচা দিচ্ছ, তুমি এই দিচ্ছ, আমি একটা দেখলাম বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র কোনটা এই মিনার দিছে। তো এখন এখানে মিনার দেওয়াটা খুব জরুরি, কি আমার বুঝান। তাহলে তো আবারও তো আমি বুঝাচ্ছি যে আমি মুসলমান, তুমি হিন্দু। আমি একটাকে বিতাড়িত করতে চাইলাম যে হুতুম পেঁচা কেন দিচ্ছ, তাহলে ঠিক আছে। এখন আমি যখন মিনার দিই তাহলে ওইটা তো বলবে, এবার তারা সুযোগ পাবে ওরা যে এরা এটাকে ইসলামাইজ করতে চাচ্ছে বা অমুক করতে চাচ্ছে, তখন দরকার কি মিনার দেবো। আমি যখন ঈদের কি বল মিছিল করবো সেখানে দেবো, মিনার দেবো আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে দেবো। এটা তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এটা সামাজিক অনুষ্ঠান। তাইলে আমাদের উচিত যে কি এমন কিছু জিনিস ফোকাস করা যেগুলো সবার ক্ষেত্রে নেগেটিভলি নেবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এরা খুব আমাদের আদি অকৃত্রিম গ্রামীণ জিনিসগুলোকে তুলে এনেছে। টমটম গাড়ি দিয়ে বাচ্চাকে
টানতেছে, ছোট ছোট বাচ্চা টানতেছে। তো এইভাবে জিনিসগুলোকে করে আমার মনে হচ্ছে যে কি আমাদের আগামী থেকে বড় পরিসরে এই জিনিসগুলোকে চর্চা আনা দরকার, এবং আমাদের উপর যে দীর্ঘদিন পর্যন্ত অযাচিতভাবে ইতিহাস বিকৃত করে কত জিনিস চাপানো হয়েছিল সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা দরকার। এবং এই আমাদের 21 বৈশাখের এই প্রোগ্রামটা আগামীতে আমি মনে করি যে কি আজ গত কয়েকদিন আগে সংস্কৃতি এনহান্স করছে, আমি মনে করি এটা এই প্রোগ্রামটাকে পরিকল্পিতভাবে অর্থ বিনিয়োগ করে, এটা যেহেতু সার্বজনীন বলা যায়, কারণ এখানে আপনি সব দলের লোক আসবে, সব ধর্মের লোক আসবে, পজিটিভ থিঙ্কিংয়ে মাথায় রেখে বড় পরিসর করা দরকার। এবং সেখানে সত্যিকার অর্থে যে কারণে মানুষ যে অনুষঙ্গ বলছে না, কত মানুষ কি যে মানুষ কিন্তু মেলাতে কয়েকটা কারণ আছে, বাচ্চাদের জন্য যে আরেকটা হচ্ছে দুর্লভ জিনিস কেনার জন্য যায়। আমরা এমনভাবে একটা মেলা করি যেখানে নাগরদোলা থাকবে, বাচ্চাদের উপাদান থাকবে, সব কিছু থাকবে, কুস্তি বলি খেলা থাকুক, তারপর আমাদের দুর্লভ জিনিসের স্টলগুলো থাকুক, পিঠার স্টলগুলো থাকুক, বড় পরিসরে করি। এবং সেই পরিসরের মধ্যে একটা স্টেজ থাকবে, কালচারাল প্রোগ্রাম টোটাল চলতে থাকবে। সেই কালচারাল প্রোগ্রামের মধ্যে সত্যিকার ইতিহাসগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তখনও কিন্তু পুরা ফ্লেভারটা আমাদের দিকে চলে আসার সম্ভাবনা। আল্লাহ আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম।